ওকে, এখানে একটা মন্তব্য এসছে, মন্তব্যটা একটু দেখে নিই। তাসিন আর রাফি, আচ্ছা হ্যাঁ হ্যাঁ পড়ো, কোনো সমস্যা নাই। হাজার স্যারের বই ভালো, হাজার স্যারের বই ভালো বই। আচ্ছা ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে তোমার অপ্রতিসম যৌগ, কায়রাল যৌগ, তারপরে আলোক সক্রিয় কেন বলা হয়, এই সব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং কীভাবে আলোক সক্রিয়তা মাপে সেটাও আমরা আলোচনা করেছি। তারপরে আমরা আলোচনা করেছি যে কখন যৌগ আলোক সক্রিয় হয় সে বিষয়টা নিয়েও আমরা আলোচনা করেছি। কিভাবে কোন যন্ত্রের সাহায্যে আলোক সক্রিয়তা মাপা হয় সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। আজকে তোমাদের মধ্যে থেকে একজন কোশ্চেন করছে যে পোলারিমিটারের কি কি ব্যবহার আছে। তো আমি তোমাদেরকে গত ক্লাসে যে আলোচনা করেছি সেটাই আজকে আরও বিস্তারিত আমি একটু আগে বলেছি। আমি আবার সেই কথাগুলো আবার একটু বলছি যে নাম্বার 1 হলো পোলারিমিটারের ব্যবহার। দেখো এটা আমাদের আলোচনার বিষয়। একটু ওয়েট প্লিজ। আমরা গতদিন বলেছি যে পোলারিমিটারের সাহায্যে এক সমতলীয় আলোর বন্ধনের দিক নির্ধারণ করা যেতে পারে। নাম্বার 2 বলেছি যে এক সমতলীয় আলোর বন্ধনের মান নির্ণয় করা যেতে পারে। আমরা বলেছি জৈব যৌগ, হ্যাঁ কিছু বলছো? জৈব যৌগ কায়রাল বা অপ্রতিসম হবে কি না সেটা নির্ণয় করা যায়। 4 নম্বর হলো অপ্রতিসম বা কায়রাল যৌগের
বিশুদ্ধতা নির্ণয় করা যায়। এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে অবগত করে। আজকের যে শিক্ষার্থী প্রশ্ন করেছ তার আলোকে এই কথাগুলো বলা যেতে পারে। যেমন ধরো ডি ল্যাকটিক অ্যাসিড যেটা তোমাদেরকে গত ক্লাসে বলা হয়েছে, এর ঘূর্ণনের দিক হলো +2.24 ডিগ্রি, আর এর ল্যাকটিক অ্যাসিডের বলা হয়েছে, এর ল্যাকটিক অ্যাসিডের জন্য বলা হয়েছে -2.24 ডিগ্রি। তোমরা কি কিছু বলছো? কোনো কোশ্চেন আছে? স্যার ক্লাসটা রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে। ক্লাসটা রেকর্ড হচ্ছে। ক্লাসটা রেকর্ড হওয়ার পরে এটাকে আরো পরিবর্ধন করে এটা তোমাদের ফেসবুকে দিয়ে দেওয়া হয়, যেন আরো সুন্দরভাবে দেখা যায়। গত ক্লাসটা আমরা সেটাও দেখো, তোমাদেরকে ফেসবুকে দিয়ে দেওয়া হয়। তবে তৎক্ষণাৎ পাবে না, মোটামুটি 3-4 ঘন্টা সময় লাগে। এই সময়টা পরে আমি এটা ইউটিউব চ্যানেলে দিয়ে দেই। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেই চ্যানেল থেকে আবার কপি লিঙ্কটা নিয়ে এসে ফেসবুকে আমি দিয়ে দিই। যারা দেখে না এখন, তারপরে দেখতে পারবে, তোমরাও দেখতে পারবে। এই মোটামুটি 2-3 ঘন্টার সময় পরেই চলে আসবে ফেসবুক। এখান থেকে দেখো ভালোভাবে যে ডি ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন হলো +2.24 ডিগ্রি, আর এর ল্যাকটিক অ্যাসিডের ঘূর্ণন হলো -2.24 ডিগ্রি। এখন এখান থেকে বলো, যদি আমি একটা নমুনা এক্সপেরিমেন্ট করে যদি এই রেজাল্টটা পাই, তাহলে বুঝবো যে ল্যাকটিক অ্যাসিড বিশুদ্ধ আছে। যদি এই রেজাল্ট না পাই, এই রেজাল্টের কম বেশি হয়, তারতম্য হয়, তাহলে বুঝতে হবে আমার এই যৌগটা বিশুদ্ধ না। এটা কিন্তু নির্ণয় করা সম্ভব। আর একটা হলো যে যদি একটা যৌগ নিয়ে আমি পোলারিমিটারে টেস্ট করছি, মনে করো একটা যৌগ নিয়ে পোলারিমিটারে যখন টেস্ট করে দেখছি যে সে আলোর তলকে, এক সমতলে আলোর তলকে ঘোরাতে পারছে না, ডানে বামে কোনো দিকে ঘোরাচ্ছে না, তখন আমরা বুঝবো যে এই যৌগটা কাইরাল যৌগ নয়, এই যৌগটা অপ্রতিসম যৌগ নয়। আমরা এইভাবে এই সমস্ত অ্যানালাইসিস করার জন্য আমরা এই পোলারিমিটার ব্যবহার করে থাকি। তো প্রিয় শিক্ষার্থী, কিন্তু আশা করি তোমরা বোর্ডের লেখাগুলো এখন লিখে ফেলেছো। তারপরেও কারো যখন প্রবলেম হবে, পরে তোমরা 3-4 ঘন্টা পরে আবার ক্লাসটা দেখতে পাবা, তখন তোমরা দেখে ক্লিয়ার করে নেবা। এবার আমি আলোক সক্রিয় যৌগের প্রকারভেদ এটা নিয়ে আলোচনা করব। এবার আমাদের আলোচনার বিষয় হলো আলোক সক্রিয় যৌগের প্রকারভেদ, এটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে প্রকারভেদ অলরেডি আমরা বুঝে গেছি যে নাম্বার 1 হলো কি ডি, বা আমরা আগে ফুল ফর্মটা লিখে দিই, তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখো, ডান ঘূর্ণি, এর বিভিন্ন নাম আছে, বা ডানাবর্তী, বা ইংরেজিতে বলা হয় ডেক্সট্রো রোটেটরি, বা সংক্ষেপে ডি, বা প্লাস। এতগুলো সাইন দিয়ে আমাদের এই ডানাবর্তী বোঝায়, বা ডান ঘূর্ণি বোঝায়, বা ডেক্সট্রো রোটেটরি, ডিএল, এই শব্দগুলো এই সমস্ত জিনিস দিয়ে একটা ভাগ।
এখন এটার সংজ্ঞাটা কি? দেখো এভাবে লিখতে পারো যে কায়রাল যৌগ এক সমতলীয় আলোর তলকে ডান দিকে ঘোরাতে সক্ষম তাকে ডানাবর্তী বা ডি যৌগ বলে। আমি সব নামগুলো আর দেই নাই, এখানে শুধু সংজ্ঞাটাতে ডানাবর্তী বা ডি কথাটা আমরা উল্লেখ করেছি। তোমরা এটা আসলে লিখে নাও, সবাই এটা লিখে নাও। এরপরে দেখো নেক্সট হলো খ নাম্বার। এবার হলো বাম ঘূর্ণি বা বামাবর্তী বা লেভো রোটেটরি বা এল বা মাইনাস, এই সমস্ত জিনিস দিয়ে প্রকাশ করা হয়। খ নাম্বার সংজ্ঞাটা কি হবে? যে কায়রাল যৌগ এক সমতলে আলোর তলকে তখন ডান দিকে না হয়ে বলবা বাম দিকে ঘোরাতে সক্ষম তাকে বামাবর্তী বামাবর্তী যৌগ বা এল বলে। সংক্ষেপে আমি লিখে দিলাম। আমরা এই দুই ধরনের আলোক সক্রিয় যৌগ পাওয়া যায়। বাস্তবে এটা পাওয়া যায়, প্রকৃতিতে এটা পাওয়া যায়, প্রাকৃতিকভাবে পাওয়া যায়। যেটা ডান দিকে ঘোরাবে সেটা অবশ্যই বাম দিকে ঘোরাবে, এরকম প্রকৃতিতে যৌগ আছে বলে এই নাম হয়েছে এটা আলোক সক্রিয় সমান, যে কথাটা গত ক্লাসে বারবার বলেছি। আচ্ছা, আশা করি আমরা এটা এখন সবাই বুঝতে পারছি বা বুঝতে পেরেছি। নেক্সট আমরা একটা টপিক নিয়ে এখন আমরা আলোচনা করব। এনানসিওমার, এই টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। এনানসিওমার কি জিনিস? আমি লিখছি, তোমরা আগে লিখে নাও।
লেখাগুলো তোমরা লিখে ফেলো। আমি এখানে নিচে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এটা গত ক্লাসে আমরা এই উদাহরণটা দিয়েছি। দেখো বলেছি কি, কথাটা কি বলছি দেখো, যে একই আণবিক সংকেত বিশিষ্ট, দেখো বলছি একই আণবিক সংকেত বিশিষ্ট দুটি কাইরাল যৌগ, এটাও কাইরাল যৌগ, এটাও কাইরাল যৌগ। কেন কাইরাল যৌগ? কারণ কার্বনের 4টা যোজনী ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত আছে। দেখো 4টা মূলকই ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত আছে। এই কার্বনে বলছি একই সংকেত বিশিষ্ট দুটি কাইরাল যৌগ যদি পরস্পর দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করে। দেখো এই যৌগটা পরস্পর দর্পণ প্রতিবিম্বের ন্যায়, এবং বাস্তবে প্রকৃতিতে এইরকম দুইটা যৌগ আছে। আমরা এমনি লেখার জন্য লিখিনি, বাস্তবে আছে। একটা আলোর তলকে ডান দিকে ঘোরায়, আর একটা আলোর তলকে বাম দিকে ঘোরায়। তাদের ক্যারেক্টার শুধু আলোর তলকে বামে ডানে ঘোরায়। এই ক্যারেক্টারের উপর ভিত্তি করে এদের নাম দেওয়া হয়েছে আলোক সক্রিয় সমাধান। এবং এই যৌগদ্বয়কে পরস্পরে বলা হয় এনানসিওমার। এনানসিওমার শব্দের অর্থই হলো দর্পণ প্রতিবিম্ব। যে যৌগ আণবিক সংকেত একই হবে এবং কাইরাল যৌগ হবে, আর তারা দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করবে, তখন সেই যৌগদ্বয়কে বলা হবে এনানসিওমার। আর একটা বৈশিষ্ট্য কি হবে, এই যৌগটা যত ঘোরাবে আলোর তলকে বাম দিকে -2.24 ডিগ্রি ঘোরাবে, আর এই যৌগটা আলোর তলকে +2.24 ডিগ্রি ঘোরাবে। ঘূর্ণনের মান একই সমান হবে এবং পরস্পর বিপরীত হবে। যদি এই রকম হয়, এই কন্ডিশন মানে, এই সব কন্ডিশন যদি মানে, তখন এই যৌগদ্বয়কে বলা হবে এনানসিওমার। এরকম তুমি নিজেই বসে থেকে বহু এনানসিওমারের উদাহরণ বানাতে পারবা, অনেক এনানসিওমারের উদাহরণ বানাতে পারবা। কার্বনের 4টা যোজনী ভিন্ন ভিন্ন মূলক দিলেই এনানসিওমার হয়ে যাবে। এবার আমি তোমাকে অন্য আরেকটা টপিক পড়াবো। আমরা এনানসিওমারের আরো 2-4টা উদাহরণ দেখতে পারি ইচ্ছা করলে। দেখো এখানে হাইড্রোজেন দিয়েছিলাম, আমি যদি এবার এইরকম দেই, এই যৌগটার নাম হলো অ্যালানিন। এটা একটা অ্যামাইনো অ্যাসিড, এর নাম হলো ডি অ্যালানিন। কারণ এটা ডান দিকে ঘোরায়, এই জন্য এর নাম ডি অ্যালানিন। এটার নাম ডি ল্যাকটিক অ্যাসিড, এটার নাম এল ল্যাকটিক অ্যাসিড। এটাকে যদি আমরা দেখো এরকম যৌগ আর একটা পাওয়া যাবে, দেখো এই যৌগটা আর এই যৌগটা পরস্পর হলো তোমার পরস্পর এনানসিওমার। আমরা এরকম 4টা কার্বনের 4টা যৌগকে ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত করলেই তার এরকম আমরা এনানসিওমার পেয়ে যাব। পেলে সেটাকেই বলা হয় আমাদের দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ যদি করে, তাহলে আমরা তাকে বলবো এনানসিওমার। এবং আলোক সক্রিয়তার মান অবশ্যই এটার যে মান হবে এটার সেই একই মান হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। এই কন্ডিশনগুলো মানলেই সেটাকে বলা হয় এনানসিওমার।
এবার আমি আরেকটা টপিক পড়াচ্ছি, দেখো। এবার আরেকটা টপিক লিখছি, দেখো। ডায়াস্টেরিওমা। এবার আমাদের টপিকের নাম হলো ডায়াস্টেরিওমা। আমি সংখ্যাটা লিখছি, তোমরা লেখো আগে, লেখার পরে আমি বুঝিয়ে দেব। এই লেখাটুকু আগে লিখে নাও, এরপরে একটা এক্সাম্পল দেবো আমরা। লেখা ঘোলা দেখাচ্ছে? এখন একটু কষ্ট করে দেখো, এরপর ফেসবুকে যখন ক্লাসটা যাবে তখন আরো পরিষ্কার হবে। আমার এখানে সবকিছু ডিভাইস ঠিকঠাকই রাখা আছে। একটু লিখে নাও, একটু কষ্ট করে লিখে নাও। এটা নেটের প্রবলেম, মাঝে মাঝে এরকম একটু হতে পারে। তোমাদের যদি লেখা শেষ হয় আমি একটু বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। এবার আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি। দেখো, আমাদের পড়ার হেডলাইন হলো ডায়াস্টেরিওমা। দেখো বলছে একই সংকেত বিশিষ্ট দুটি অপ্রতিসম যৌগ, আমরা কায়রাল যৌগ বলতে পারি, অপ্রতিসম যৌগ বলতে পারি, একই কথা। দেখো এই যৌগটা আর এই যৌগটা ভালো করে খেয়াল করে দেখো, এটার আণবিক সংকেত, এটার আণবিক সংকেত দেখো সেম, দুটার মধ্যে আণবিক সংকেতের কোনো পার্থক্য নাই। কিন্তু বলছে যদি দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ না করে, এবার কথাটা হলো দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ যদি না করে, তাহলে যদি না করে তখন যৌগদ্বয় পরস্পর ডায়াস্টেরিওমা। এখন দেখো এই যৌগটার এই পাশে এই যৌগটা, এটা দুটাই কাইরাল যৌগ, দুটাই অপ্রতিসম যৌগ, দুটার আণবিক সংকেত একই, বাট এই যৌগটার সাথে এই যৌগটা দেখো দর্পণ প্রতিবিম্ব হয়নি। দর্পণ প্রতিবিম্ব কোথায় হয়নি? দেখো এখানে ব্রোমিন আছে, এখানে ব্রোমিন আছে, তাহলে এটা দর্পণ প্রতিবিম্ব হচ্ছে। কিন্তু দেখো এখানে ক্লোরিন আছে, খেয়াল করে দেখো এখানে ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন, তাহলে এটা কিন্তু দর্পণ প্রতিবিম্ব হয়নি। এই জায়গাটা দর্পণ প্রতিবিম্ব হয় নাই।
যার জন্য আমরা এই যৌগদ্বয়কে আমরা বলবো পরস্পর ডায়াস্টেরিওমার। এভাবে আমরা ডায়াস্টেরিওমারের এক্সাম্পল এভাবে দিতে পারি। এরকম ভাবে আমরা উদাহরণ ইচ্ছে করলে অনেক উদাহরণ এভাবে আমরা তৈরি করতে পারবো। এই গ্রুপগুলো একটা একটা চেঞ্জ করে দিব আর আমরা উদাহরণ বের করতে পারবো। এভাবে উদাহরণ বের করা সম্ভব আমাদের পক্ষে। আমি লেখাগুলো মুছে দিই, আমি আর একটা উদাহরণ তোমাদের সামনে দিয়ে আমি আরো বোঝানোর চেষ্টা করি। দেখো আমি আর একটা উদাহরণ দিচ্ছি। দেখো এখানে এবার আরেকটা উদাহরণ আমি প্লেস করছি। একটু বোধহয় দেখতে অসুবিধা হবে, আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি। দ্বিতীয় উদাহরণটা দেখো এবার। দ্বিতীয় উদাহরণটা, প্রথম উদাহরণটা আমাদের আর দেখার দরকার নেই, প্রথম উদাহরণটা আমরা বুঝে ফেলেছি। এবার দ্বিতীয় উদাহরণটা একটু দেখো। দ্বিতীয় উদাহরণে দেখো এখানে এই যৌগ একটা কাইরাল যৌগ, এটাও একটা কাইরাল যৌগ। কারণ কার্বনের যে চারটা যোজনী দেখো ভিন্ন ভিন্ন মূলক দ্বারা যুক্ত আছে। হ্যাঁ, এই কার্বনের সাথে দেখো এই কাইরাল কার্বনকে এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়, এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়। কাইরাল কার্বনকে এরকম স্টার দিয়ে প্রকাশ করা হয়। তো কাইরাল কার্বন দেখো, এই কাইরাল কার্বনে দেখো এটা 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 তিনটা ভিন্ন মূলক। এই গ্রুপটা নিজে একটা গ্রুপ, এখন এটা ভিন্ন মূলক। আবার দেখো এই কাইরাল কার্বনে দেখো এদিকে একটা গ্রুপ, এদিকে একটা গ্রুপ, এই গ্রুপ দেখো আলাদা গ্রুপ, আর উপরের এই অংশটা আবার আলাদা একটা গ্রুপ। তার মানে এই যৌগটা কাইরাল যৌগ বা অপ্রতিসম যৌগ। এই যৌগটা দেখো কাইরাল যৌগ এবং দুইটা যৌগের আণবিক সংকেত দেখো সেম, আণবিক সংকেত সেম এবং কাইরাল যৌগ। আবার আরেকটা শর্ত হলো এই যৌগটার সাথে এই যৌগটা দর্পণ প্রতিবিম্ব নয়। দেখো এখানে এই কার্বনে মিথাইল, এখানে এটা মিথাইল, দেখো CH3 এটা দর্পণ প্রতিবিম্ব হয়েছে। এখানে খেয়াল করো এটা দর্পণ প্রতিবিম্ব হয়েছে। হ্যাঁ, দর্পণ প্রতিবিম্ব একটু ঘুরে যাবে, হাইড্রোজেনটা এখানে এইভাবে থাকবে, এরকম থাকবে। হ্যাঁ, এই মূলকটা দেখো দর্পণ প্রতিবিম্ব হয়েছে, বাট এই মূলকটা খেয়াল করে দেখো এখানে দর্পণ প্রতিবিম্ব হয় নাই। হ্যাঁ, এই জায়গাতে যদি ক্লোরিনটা যদি এপারে আসতো তাহলে দর্পণ প্রতিবিম্ব হতো। যেহেতু এটা দর্পণ প্রতিবিম্ব ন্যায় আচরণ করছে না, তাই এই যৌগদ্বয় পরস্পর ডায়াস্টেরিওমার। এই যৌগদ্বয় পরস্পর এরা হলো ডায়াস্টেরিওমার। এরা হলো ডায়াস্টেরিওমার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছো। তো এখন আমরা আরেকটি টপিক নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সময় যদিও অনেক কম, তারপরে আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানো যে সময়টুকু আছে। আর একটা টপিক হলো সেটা মেসোযৌগ। এই টপিকটা আমি বোঝানোর চেষ্টা করছি। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি আগে। এই যৌগটার নাম হলো টার্টারিক অ্যাসিড। এই যৌগটার নাম হলো টার্টারিক অ্যাসিড। ভালো করে খেয়াল করে দেখো যে এখানে যদি একটা তল কল্পনা করা যায়, একটা তল,
এই তলটাকে বলা হয় প্রতিসম তল। এই তলের উপরের অংশটা নিচের অংশটা দেখো দর্পণ প্রতিবিম্বের ন্যায় আচরণ করছে।